যারা রেগুলার হাঁটেন তাদের লাইফ স্প্যান বাড়ে, তাদের লঞ্জিভিটি বাড়ে। এটাও একটা স্টাডি হয়েছে যে তাদের ফাস্টার রিকভারি হয় কোনো অসুখ থেকে। হাঁটলে তার কোনো সাইড এফেক্ট থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না, কিন্তু কারো মনে করি অ্যাডভান্স কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়, হার্টের অসুখ আছে, তাকে ব্রিস্ক ওয়াক করতে বললে তাতে হার্ট ফেলিওর হবে। এবার যেটা আমি জানতে চাইবো যে এই হাঁটাটা দিনের কোন সময় হাঁটলে সব থেকে ভালো? আমি আজকে 12টা বেনিফিটসের কথা বলবো। আমরা যখনই ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ওবেসিটি নিয়ে আলোচনা করি তখন এক্সারসাইজের কথা বলি, এবং এই এক্সারসাইজের কথা বলতে গিয়ে আমরা প্রায়শই হাঁটার কথা বলি। আজকে আমরা জানার চেষ্টা করব যে হাঁটাটা কেন জরুরি, হাঁটার কত রকম উপকারিতা আছে এবং কিভাবে হাঁটবেন, কতক্ষণ হাঁটবেন, কোন সময় হাঁটবেন, আমরা সবটাই আজকে জানার চেষ্টা করব। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমরা চলে এসেছি লেক গার্ডেন্সে, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আপনি সবসময় বলেন যে হাঁটতে, সেটা ডায়াবেটিস রোগীদের জন্য বলেন, হাইপার টেনশন যারা ভুগছেন তাদের জন্য বলেন, ইভেন ওবেসিটিতে যারা ভুগছেন তারা তো হাঁটবেনই। আজকে আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে হাঁটাটা কেন এত জরুরি। এই যে ক্রনিক অসুখগুলোর কথা আমরা বলি, বিভিন্ন সময় আলোচনা করি, আপনি যে রোগগুলোর কথা বললেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ওবেসিটি ইত্যাদি, সেগুলো ওষুধের তো প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে আছে, একদমই আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে লাইফস্টাইল মডিফাই না করলে সেই কন্ট্রোলটা ভালো করে হয় না, সেই নিয়ন্ত্রণ রোগটার উপরে। আচ্ছা, এবং যে এক্সারসাইজগুলো আমরা জানি, আমরা যেগুলো নিয়ে ভাবি, তার মধ্যে আমি দেখেছি যে সবচেয়ে সোজা, কম কষ্ট এবং কম খরচে করা যায় হচ্ছে হাঁটা। খরচ মানে কিছু নেই, জিরো বলতে পারেন। এবং অনেকে বলেন যে কোথায় হাঁটবো, বাড়িতে জায়গা নেই, রাস্তায় বেরোলে গাড়ি চলে, অনেকে বলেন যে রাস্তায় কুকুর ঘুরে বেড়ায়, কামড়ে দেবে ইত্যাদি। তো অল্প একটু জায়গা হলে সেখানেও হাঁটা যায়। আপনি একই জায়গার মধ্যে গোল গোল করে ঘুরতে ঘুরতে হাঁটতে থাকবেন, সেটাও তো হাঁটা। এবং হাঁটতে গেলে যে সবসময় একটা বড় মাঠ পেতে হবে অথবা একটা লম্বা রাস্তা, খালি রাস্তা পেতে হবে, তার কোনো মানে নেই। এবং হাঁটার অনেকগুলো বেনিফিটস আছে আমাদের বডিতে। আমি আজকে 12টা বেনিফিটসের কথা বলবো। 12টা মানে 1 ডজন? 1 ডজন বেনিফিট, এবং সেই বেনিফিটসগুলো খুব জরুরি এবং প্রত্যেকের জানা উচিত যে হাঁটলে কি উপকারিতা পাওয়া যায় এবং তার শরীরের উপর কি এফেক্ট আছে। আচ্ছা, প্রথম কথা বলি যে যারা অনেক দিন ধরে ইনঅ্যাক্টিভিটির মধ্যে ছিলেন, এক্সারসাইজ করেননি, তাদের এই প্রথম দিকেই খুব জোরে হাঁটা বা খুব জোরে দৌড়ানো উচিত না। আচ্ছা, তাদের বডিকে কিছুটা অ্যাডজাস্ট করা হতে টাইম দেওয়া দরকার, মানে তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কিছুটা অ্যাডাপ্টেশন দরকার। সেগুলোর জন্য প্রথমে লো পেসে হাঁটা শুরু করা উচিত এবং পরে স্পিডটা বাড়ানো উচিত, যেটাকে ব্রিস্ক ওয়াকিং বলি আমরা। ব্রিস্ক ওয়াকিং একটা মেডিকেল টার্ম, মানে হাঁটার একটা পদ্ধতি যেখানে একটু বেশি জোরে হাঁটতে হয়, ঘন্টায় 5 থেকে 6 কিলোমিটার সেটাতে অন্তত কমপক্ষে হাঁটতে হয়। শোল্ডার সোজা থাকে, হার্ট সুইং মোডে থাকে, মানে হাতটাকে নেড়ে হাঁটতে হয়। এবং ব্রিস্ক ওয়াকিংয়ের সময় আপনার ঘাম হবে, অল্প ঘাম হবে, কিন্তু বুকে কোনো ডিসকমফর্ট হবে না। শুধু তাই না, এই ব্রিস্ক ওয়াকিংটার সময় আপনি একটা লম্বা সেন্টেন্স বলতে পারবেন না, ছোট সেন্টেন্স বলতে পারবেন, গান গাইতে পারবেন না। বুঝতে পেরেছি। মানে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে, সে সময় পালস রেট বেড়ে যাবে ইত্যাদি। মানে এরকম না যে হাঁটছি যেরকম মানে রিল্যাক্স, আকাশ বাতাস পাতাল দেখে, ফুচকার দোকান দেখতে দেখতে, যাওয়ার সময় খাবারের দোকানে উঁকি মেরে, এরকম করে না। একটু দাঁড়ালাম, একটু চা খেলাম, ওরকম না। খুব ফাস্ট হাঁটতে হয়, কিন্তু সেটা প্রথম দিকে মানুষ অ্যাচিভ করতে পারবে না। টার্গেটটাকে প্র্যাকটিস লাগে। মানে যারা রেগুলার ব্রিস্ক ওয়াক করেন, আপনি তাদের সঙ্গে তাকে হেঁটে ধরতে পারবেন না। যারা হাঁটেন না, মনে হবে তিনি দৌড়াচ্ছেন, আসলে না, তিনি হাঁটছেন, স্পিডটাই এরকম হয়ে গেছে। কিন্তু যারা হাঁটেন না তারা বলবেন যে গোড়ালি ব্যথা হয়, হাঁটুতে ব্যথা আছে, কোমরে ব্যথা, এই টাইম পাই না, সকালবেলা বাড়ির কাজ থাকে, ঘুম থেকে উঠতে পারি না। আসলে কি হয়, এই হাঁটাটা না আমাদের পুরোপুরি মাথা থেকে আসে যে আমি এক্সারসাইজের জন্য টাইম বার করবো কিভাবে, পুরো প্ল্যানিংটা সেইভাবে করতে হয়। এবং যারা এই এক্সারসাইজটা করতে পারেন তারা বাড়ির কাজগুলো প্রপারলি আরো ভালোভাবে ম্যানেজ করতে পারেন। কারণ টাইম সেন্স এবং ডিসিপ্লিন ইন লাইফ খুব
ভালোভাবে অ্যালাইনড হয়ে যায়, খুব ভালোভাবে তারা মেনটেন করে চলতে পারেন। ফলে দেখা গেছে যারা এক্সারসাইজ করেন, লাইফস্টাইল এগুলো মেনটেন করেন, খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আছে, তারা সাধারণত সকালবেলা ঘুম থেকে ওঠেন এবং তারা যথেষ্ট টাইম পান এবং সেই মতোই তারা মেনটেন করেন কাজকর্ম। এবার হাঁটার কি উপকারিতা সেটা আমরা ডাইরেক্টলি এবার সেটা নিয়ে আলোচনা করি। বেশ। প্রথম কথা, এই যে ক্রনিক অসুখগুলো হয় তার মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কথা আমরা প্রায়শই বলে থাকি। এই ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের শরীরে ঘটে, যেটা ইনসুলিন তৈরি হচ্ছে বা ইনসুলিন শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে কিন্তু কাজ করতে পারছে না। এই ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে হাঁটা। যখন আমরা হাঁটি আমাদের ক্যালোরি বার্ন হয়, আমরা যখন হাঁটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে। আসলে কি হয়, আমরা যদি রেগুলার হাঁটতে আরম্ভ করি, আমরা যদি রেগুলার হাঁটি তাহলে আমাদের শরীরের ওজন কমে এবং আমরা জানি শরীরের মধ্যে ফ্যাট বা চর্বি জমলে শরীরের ওজন বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। যে জন্য শরীরের ওজন যদি কমে উল্টোটা হবে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কমছে, মানে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ছে। এই ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের উপকার, তাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে তাদের ডায়াবেটিস ভালো করে নিয়ন্ত্রণে থাকবে। যাদের খারাপ কোলেস্টেরল রক্তে বেড়ে গেছে সেই খারাপ কোলেস্টেরলগুলো কমতে আরম্ভ করবে, কারণ অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য খারাপ কোলেস্টেরল রক্তে বাড়ে। আমি অনেকবার বলেছি ইনসুলিন রেজিস্ট্যান্স হলে লিভারে ফ্যাট জমতে আরম্ভ করে এবং লিভারের ফ্যাটগুলো স্পিলেজ হয় ইন দ্য ব্লাড স্ট্রিম ভিএলডিএল ট্রাইগ্লিসারাইডের আকারে, এবং সেগুলো কনভার্টেড হয়ে এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল তৈরি করে, যেগুলো অ্যাথেরোজেনিক, যেগুলো হার্টের স্বাস্থ্য খারাপ করে এবং রক্তবাহের স্বাস্থ্য খারাপ করে। সেই জন্য ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের সাথে আমাদের কার্ডিওভাস্কুলার হেলথেরও প্রোটেকশন হয়। ইন টার্মস অফ স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো অনেকটা কমে যায় এবং এবং হাইপারটেনশন থাকলেও সেটা কমে যাবে। সেটা খুব জরুরি। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স যেহেতু কমে, সেই জন্য ফ্যাটি লিভারে উপকার পাওয়া যায়, সেটা আমি আসছি পরে। 2 নম্বর, যে ফ্যাটি লিভার কমে সেটা কিভাবে? সেটা 3টে ভাবে কমে। একটা হচ্ছে আমাদের বডিতে যে ক্যালোরি আছে, যে চর্বি আছে, সেটা হাঁটলে বার্ন হয়। বার্ন হলে শরীরের মধ্যে ফ্যাটের যে আধিক্য ছিল সেটা কমে, ওজন কমে। ওজন কমলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, তার জন্য ফ্যাটি লিভার কমে। 2 নম্বর, যারা হাঁটেন রেগুলার তাদের ব্রিস্ক ওয়াক করতে হবে, তাদের ফ্যাট বার্নিং এনজাইমসগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়। তাহলে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় যে চর্বিগুলো জমা থাকে সেই চর্বিগুলো, জমাকৃত চর্বিগুলোর বার্ন হয়, সেগুলো লিভারের মধ্যে যে চর্বি আছে সেটাও তাহলে খরচ হয়ে যাবে, বার্ন হয়ে যাবে, তখন ফ্যাটি লিভার কমবে। আর 3 নম্বর, যখন আমরা হাঁটি আমাদের বডিতে এন্ডরফিন বলে একটা হরমোন বেরোয়, যেটা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। আমরা জানি ফ্যাটি লিভারে একটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে ফ্যাটি লিভার কমবে। সুতরাং হাঁটলে 3টে উপায়ে আমাদের ফ্যাটি লিভার কমবে। সুতরাং হাঁটাটা খুব জরুরি যাদের ফ্যাটি লিভার ডিজিজ আছে, এবং একটা নির্দিষ্ট পেসে হাঁটতে হবে। আপনার ফ্যাটি লিভার হয়েছে, ডাক্তারের কাছে শুনেছেন হাঁটতে হবে, এবং আপনি এমন পেসে হাঁটলেন যে আপনার পাশে যারা অন্য লোকজন আছেন তারা হেঁটে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে, আপনি এমন গতিতে হাঁটছেন, তাহলে সেটা হবে না। যথেষ্ট ভালোভাবে গতিতে হাঁটতে হবে, ব্রিস্ক ওয়াক করতে হবে, নাহলে শুধু সময়টাই নষ্ট হবে। হ্যাঁ, নাহলে শুধু সময়টাই নষ্ট হবে। 3 নম্বর হচ্ছে, এই যখন আমরা হাঁটি আমাদের উচ্চ রক্তচাপের সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, মানে ব্লাড প্রেশার কিছুটা কমে। আসলে কি হয়, যখন আমরা হাঁটি আমাদের সিম্প্যাথেটিক ড্রাইভ বডিতে কমে যায়, তার জন্য ব্লাড প্রেশার কমে। আমরা যখন হাঁটি আমাদের ঘাম বেরোয়, ঘামের মধ্যে দিয়ে সল্ট জল বেরিয়ে যায়, তাতে ব্লাড প্রেশার কিছুটা কমে। আমরা যখন হাঁটি আমাদের শরীরে ওজন কমে, যখন দীর্ঘদিন ধরে হাঁটতে থাকি। আমরা জানি ওজন বাড়লে ব্লাড প্রেশার 1 কেজি ওজন বাড়লে ব্লাড প্রেশার 1 করে বাড়ে, উপরে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার কমে। আমরা জানি হাঁটলে আমাদের রক্তবাহের প্রসারণ হয়, কারণ শরীরের মধ্যে তাপমাত্রা বেড়ে যায়, হিট রেডিয়েট করে বাইরে বের করতে হয় শরীরকে, তার জন্য ভেসোডাইলেটেশন হয়, তার জন্য ব্লাড প্রেশার কমে। তাহলে আপনি দেখুন হাঁটলে আপনার ব্লাড প্রেশারও কমছে, সব ফ্রি বেনিফিটস। এগুলো সব আমাদের বিনা পয়সায় উপকার পাওয়া যাচ্ছে একদম। একটা কাজ থেকে 3টে, প্রথম 3টেই দেখলেন হাঁটতে গিয়ে এত এত উপকার পাওয়া গেল। 4 নম্বর, হাঁটলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। যখন আমরা হাঁটি আমাদের মস্তিষ্কের রক্ত সরবরাহ বাড়ে, তার জন্য আমাদের মেমোরি বুস্টিং হয়। আমরা যখন হাঁটি আমাদের কর্টিজল বলে যে স্ট্রেস হরমোন সেটা কমে। তো কর্টিজল যখন রক্তে বাড়ে আমাদের ব্রেনের হার্ড ডিস্ক, যার মধ্যে মেমোরি স্টোর থাকে, হিপ্পোক্যাম্পাস, সেই হিপ্পোক্যাম্পাসের
শ্রিঙ্কেজ হয়, সাইজে আচ্ছা। ছোট হয়ে যায়, সেই জন্য আচ্ছা, আচ্ছা। মেমোরি লস হয়। যখন আমরা হাঁটি কর্টিজল কম থাকার জন্য হিপোক্যাম্পাসের উপর অত এফেক্ট পড়ে না। প্লাস আমাদের হাঁটার সময় যে অ্যাক্টিভিটি হয় বডিতে, যে স্ট্রেস কমলো, ইনফ্লামেশন কমলো, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি কমলো, তার জন্য আমাদের ফোকাস বাড়ে, কাজ করে কনসেন্ট্রেশন বাড়ে, মেমোরি বুস্ট আপ হয়। এবং যারা রেগুলার হাঁটেন তাদের অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া ডিলেড হয়ে যায় বা হবার সম্ভাবনা কম হয়। তাহলে বুঝতে যেহেতু পারছেন মস্তিষ্কের কার্যক্ষমতাটাই বেড়ে যায়। বেড়ে যাচ্ছে, ব্লাড সাপ্লাই বাড়ছে, নিউট্রিয়েন্টস ভালো যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে হাঁটার সময়, খুব গুরুত্বপূর্ণ। প্লাস হাঁটলে যে ইনফ্লামেশন কমে, বডিতে অক্সিডেটিভ স্ট্রেস কমে, এই যে ফ্রি র্যাডিক্যালস অক্সিডেটিভ স্ট্রেসে তৈরি হয় সেগুলো ব্রেনের ভাস্কুলারচারেও কাজ করে, ব্রেনের ব্লাড ভেসেলসগুলোকেও খারাপ করে, তার জন্য আমাদের মেমোরি বুস্টিং হয়। 5 নম্বর আমাদের গাট মোটিলিটি আর ডাইজেশন ঠিক করে। সেটা হচ্ছে যখন আমরা হাঁটি তখন মুভমেন্টের জন্য আমাদের পেটের ব্লোটিং, অ্যাসিডিটি বা গ্যাস ফরমেশন অনেক কম, এবং যারা রেগুলার হাঁটেন তাদের কনস্টিপেশন কম। কনস্টিপেশন যদি থাকে তাহলে হজম শক্তিতে, হজমে ব্যাহত হয়, হজম হতে চায় না, কারণ গাট মোটিলিটি কমে যায়। যারা রেগুলার হাঁটেন তাদের কনস্টিপেশন থেকে তারা কিছুটা মুক্তি পান, তাতে তারা অনেক ভালো থাকতে পারেন। 6 নম্বর আমাদের যাদের অ্যাংজাইটি বা স্ট্রেস আছেন, যারা অনেক বেশি মানসিক চাপে থাকেন, তাদের খুব বেনিফিট পাওয়া যায় যখন আমরা হাঁটি। ওই যে বলছিলাম কর্টিজল, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, এগুলো সব কাট ডাউন হওয়ার জন্য, লো লেভেলে থাকার জন্য আমাদের অ্যাংজাইটি কম হয়, এবং যারা রেগুলার হাঁটি তাদের ব্রেনে সেরোটোনিন বাড়ে, মুড এলিভেটেড হয় তার জন্য। ফলে এটাও একটা গুরুত্বপূর্ণ বেনিফিটস, আমরা হাঁটছি আমাদের মুড ভালো আছে। 7 নম্বর হচ্ছে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই যে ব্লাড প্রেশার কমে, এই যে ব্যাড কোলেস্ট্রল কমলো, যে গুড কোলেস্ট্রল বাড়ে, এইচডিএল, হাঁটলে এইচডিএল বাড়ে, সেগুলো তো হার্টের স্বাস্থ্য ভালো রাখে। একদমই তাই। আপনার যে হাঁটলে যে ডায়াবেটিস কন্ট্রোল হলো, ডায়াবেটিস রিলেটেড হার্ট ডিজিজ তো কমবে। আপনার হাঁটলে যে কোলেস্ট্রল কমবে, কোলেস্ট্রল রিলেটেড হার্ট ডিজিজ কমবে। হাঁটলে সেজন্য হার্টটাও প্রোটেক্টেড থাকে, এটা একটা সারপ্রাইজিং বেনিফিট অফ ওয়াকিং। 8 নম্বর হচ্ছে আমাদের স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করে। যারা দিনের বেলা ভালো হাঁটে তারা রাত্রিবেলা ভালো ঘুমায়, এটা হচ্ছে একদম ডিকটাম। একদমই। আপনি দিনের বেলাতে বসে থাকবেন, ঝিমিয়ে থাকবেন, রাত্রিবেলাতেও ঘুম আসবে না। বডির সবকিছু ব্যালেন্সে চলে, আপনার মেটাবলিজম যত ভালো হবে, আপনার বডির যত সার্কাডিয়ান রিদমের সঙ্গে ম্যাচ করে আপনার বডি চলবে, আপনি যত ডিসিপ্লিন লাইফ হবেন, আপনার ঘুম থেকে ওটা সব ডিসিপ্লিন হয়ে যাবে। আমি যেমন প্রত্যেকদিন সকাল 6:20 ঘুম থেকে আমি উঠি, তারপরে আমার রেগুলার অ্যাক্টিভিটি যা করা শুরু হয়, কারণ আমার বাচ্চাকে জামা পরাতে হয় 6:50, সে স্কুলে যায়, সে আমার কাছেই জামা পরবে, সে অন্য কারো কাছে পরবে না, তার মা পড়ালেও পরবে না। তো যেটা আমার 6:20 অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায়, আমি ঘুম ভাঙার পরে আমার অ্যালার্ম বাজে, তারপরে ওটা অভ্যেস হয়ে গেছে। রাত্রিবেলা যেমন 11:30 বাজলেই আমার অটোমেটিক্যালি চোখ বন্ধ হয়ে আসে, আমি যেখানেই থাকি না কেন, আমার বিষয় না, বাইরে আমি বেশিক্ষণ থাকতে পারি না, রাত্রে আমার ঘুম পেয়ে যায়, এটা অভ্যেস হয়ে গেছে, এটা অভ্যেসের মতো। আবার সকালবেলা সারাদিন কাজ হচ্ছে, সেটা তো মানে এমনি হয়নি, মানে এটাকে তো আপনাকে করতে হয়েছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমার এটা অভ্যেসেই চলছে, এটাই চলছে। আমি যখন হোস্টেলে থাকতাম অনেক রাত জেগে, আমাদের হোস্টেলের কালচারই তাই ছিল, যে হোস্টেলে মেডিকেল কলেজে পড়াশোনা করতাম, রাত্রি 2টা অবধি 3টে অবধি পড়াশোনা হতো, পরের দিন সকালবেলা আবার 7:30টায় উঠে আর রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা কলেজ চলে যেতাম। তখন আবার সাইকেলটা অন্যরকম ছিল। পরে যখন আমি কলেজের বাইরে এসেছি, কলেজের গণ্ডির বাইরে, তখন আবার এই সিস্টেমটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। মানে যে যেরকম ভাবে অভ্যেস করবেন ব্যাপারটা তাই হবে। একদমই তাই। এবং কথাই আছে যে আপনি যত মানে তাড়াতাড়ি ঘুমান, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, তাতে কাজটা অনেক এগিয়ে থাকে। কাজটা এগিয়ে থাকে। এবং শুধু তাই নয়, যেটা আপনি বলছিলেন যে আমাদের শরীর একটা ঘড়ির মতন, মানে একটা রিদমে চলে। সেই রিদমটা যত আপনি ঠিকঠাক রেখে চলবেন, আপনার মানে পরবর্তীকালে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো যে কাজ করার যে ক্ষমতা, সেটা ঠিকঠাক বজায় থাকবে। এবার সেটাকে যদি আপনি বেশি নাড়াঘাটা করেন, মানে আমি যেটা বলতে চাইছি যে আপনি 2টোর সময় ঘুমোলেন, 12টার সময় উঠলেন, এতে তো আপনার যে শরীরের যে রিদম সেটা তো নষ্ট হচ্ছে, এবং পাশাপাশি আপনার যে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে শরীরের ভিতর, সেগুলো তো নষ্ট হচ্ছে। মানে ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার যে কার্যক্ষমতাগুলো আছে সেটা তো আস্তে আস্তে কমে আসবে। এটাই একদমই এটাই। কারণ কেউ যদি তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে ওঠেন, মনে করেন 1 ঘন্টা তিনি এক্সট্রা টাইম পাচ্ছেন কোনো কাজ করার জন্য, তাড়াতাড়ি জাস্ট ওঠার জন্য, তাহলে 365 দিনে তিনি তাহলে 365 ঘন্টা এক্সট্রা টাইম পাবেন। যদি আমি 8 ঘন্টা করে ধরি, যে দিনে আমি 8 ঘন্টা করে আগে কাজ করতাম, তাহলে 365 ঘন্টা এক্সট্রা কাজ করার জন্য আমি 45 দিন অন্যদের কাছ থেকে বেশি পাচ্ছি কাজ করার। ঠিকই।
ভাবতে পারছেন, মানে 1.5 মাস বেশি পাচ্ছি। সেটা আপনি বিভিন্ন এই সময়টা বিভিন্ন মানে কাজে ইউজ করতে পারেন, কিছু শিখতে পারেন। পড়াশোনা করতে হ্যাঁ, পারি, হ্যাঁ। যোগা করতে পারি, আমি আমার এক্সারসাইজ করতে পারি, বা আমি অন্য কিছু একটা কোর্স করে নিতে পারি। অনলাইন অনেক কোর্স হয় যেটা যে কোনো টাইমে করা যায় লগ ইন করে, ঠিক। সেটা করে নিতে পারি। ফলে আমি অন্যদের থেকে সবসময় এগিয়ে থাকবো। 9 নম্বর হচ্ছে জয়েন্টের কোয়ালিটি ইমপ্রুভ করে। যাদের বাতের ব্যথা আছে, অনেকে বলেন যে বাতের ব্যথা আছে তাই হাঁটি না, কারণ হাঁটতে গেলে ব্যথা লাগে, আরো স্টিফ হয়ে যায় জয়েন্ট। যাদের ব্যথা বেদনা এগুলো আছে তাদের একটু মোবিলিটি করতে বলা, মোবাইল থাকতে বলা হয়, অ্যাক্টিভিটির মধ্যে যেতে বলা হয়, কারণ জয়েন্টের চারপাশের যে লেয়ার থাকে সাইনোভিয়াল ফ্লুইড ইত্যাদি, সেগুলো না হাঁটলে থকথকে হয়ে যাবে, সেগুলো স্টিফ হয়ে যাবে। এবং জয়েন্টের চারপাশে যে মাসেলস থাকে যত শক্তিশালী হবে তত জয়েন্টের ব্যথা কম হবে। যত টাকা কম ইউজ করা হবে মাসেলসগুলোকে এক্সারসাইজ না করার জন্য, তত মাসেলগুলো আরো দুর্বল হয়ে যাবে, জয়েন্টের পেন আরো বেড়ে যাবে, ফলে বাতের ব্যথা অনেক বেড়ে যাবে। 10 নম্বর হচ্ছে ইমিউনিটি বাড়ে। যারা রেগুলার অ্যাক্টিভিটি করেন, হাঁটেন, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। দেখা গেছে তাদের সর্দি কাশি বা রেসপিরেটরি ইনফেকশন অন্যদের থেকে কম হয়। আচ্ছা। আর একটা জিনিস দেখা গেছে, এটাও একটা স্টাডি হয়েছে, যে তাদের ফাস্টার রিকভারি হয় কোনো অসুখ থেকে, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বেড়ে গেছে আর কি। হ্যাঁ, সেই জন্য তাদের রিকভারিও ফাস্টার। তাহলে দুটো বেনিফিট, আপনার রোগ কম হলে আপনার ওয়ার্ক আওয়ার নষ্ট কম হচ্ছে। 4 দিন জ্বর হয়ে যদি বাড়িতে শুয়ে থাকেন, 4 দিন তো নষ্ট হয়ে গেল। ঠিকই। বা আপনার যদি জ্বর হয়, সেটা অন্যদের যদি 5 দিনে সারে, আপনার যদি 2 দিনে সেরে যায়, তাহলে হয়তো 3 দিন সেভ হয়ে গেল। ঠিক। তাহলে ইম্পর্টেন্স হচ্ছে এখানে খুব লার্নিং একটা আমাদের লেসন আছে, সেটা হচ্ছে যে আপনার এক্সারসাইজ করলে, আপনার রেগুলার এক্সারসাইজ যদি আপনি করেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য আপনার রেসপিরেটরি ইনফেকশন কম হবে, ভাইরাল ফ্লু ইত্যাদি। আর প্লাস এই রেসপিরেটরি ইনফেকশন বা অন্য কোনো ভাইরাল ইনফেকশন বা অন্য কোনো অসুখ হলে তা থেকে তাড়াতাড়ি সেরে উঠবেন আপনি, ফলে আপনার সেদিক থেকেও একটা বেনিফিট। 11 নম্বর হচ্ছে ওয়েট লস। এই যে ওয়েট লস নিয়ে এত কথা বলি, আমার কাছে পেশেন্টরা আসেন, ডাক্তারবাবু এমন কিছু খাবার বলে দিন খেলে ওজন কমে যাবে, না হলে আরেকটা গ্রুপের লোকজন এসে বলেন ডাক্তারবাবু এমন কিছু ওষুধ লিখে দিন, সেই ওষুধটা নিলেই বা ওষুধটা খেলেই আমার ওজন কমে যাবে। আমি প্রথমে সবাইকে বলি যে আমি ওষুধ আপনাকে আমি লিখবো, যদি প্রয়োজন হয় সেটা আরো কিছু প্যারামিটার্স দেখে, কিন্তু তার আগে আমাকে প্রমিস করতে হবে যে আপনাকে যে ডায়েট প্ল্যানটা আমাদের এখান থেকে দেওয়া হবে, সেই ডায়েট প্ল্যানটা আপনি ফলো করবেন। আর 2 নম্বর, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, হাঁটা সমেত। তারপরে আমি বলি যে আপনার ওজন তবে কমবে। আসলে হাঁটলে আমাদের যে ক্যালোরি বার্ন হয়, বডিতে আমাদের জমাকৃত ফ্যাট বার্ন হওয়ার জন্য আমাদের ওজন কমে। একদমই তো। আপনার চর্বি কমে যাচ্ছে, তো ওজন তো এমনি কমবে। এবং এটাই তো আইডিয়াল যে আপনার চর্বিটা কমবে, আপনার তো আর কিছু কমার কিছু না, তো নেই। আমাদের যেটা ওয়েট লসের যেটা টার্গেট থাকে, সেটা হচ্ছে তার বডি থেকে চর্বি কমিয়ে মাসেলের ভাগটাকে বাড়িয়ে দেওয়া, এবং তাতে যাতে পেশিগুলো যদি ঠিক থাকে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ টিস্যু বডিতে বেড়ে যায়। মাসেলস আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ, তখন বেশি মেটাবলিক্যালি অ্যাক্টিভ টিস্যু থাকার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স কম হয়, ফলে ওভারঅল অনেক দিন অবধি রোগা থাকতে পারবে। ঠিক। তার জন্য আইডিয়াটাই তাই আমাদের এখানে, যে পেশেন্টকে তাকে ফিট গুড লাইফস্টাইলে অ্যালাইন করে দাও, সেই পদ্ধতিতে তাকে ঢুকিয়ে দাও, যাতে সে নিজে থেকে পরে কন্ট্রোল করতে পারে, যাতে আমাদের ছায়াতে সবসময় না থাকতে হয়, ইন্ডিপেন্ডেন্টলি সে তার বডি ওয়েট কন্ট্রোল করতে পারে। আর 12 নম্বর হচ্ছে যারা রেগুলার হাঁটেন তাদের লাইফ স্প্যান বাড়ে, তাদের লনজিভিটি বাড়ে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। ডায়াবেটিস নিয়ন্ত্রণে যদি থাকে, আমার হার্ট যদি ভালো থাকে, আমার ওজন যদি জয়েন্ট নিয়ন্ত্রণ ভালো থাকে, এটা খুব স্বাভাবিক একদম। এবং আমি সবাইকে বলি যে দেখুন, প্রথম আপনি তো যখন হাঁটা শুরু করছেন তখন তো আর পারবেন না, কিন্তু একবার এখন যে আপনার টলারেন্স তৈরি হয়ে যাচ্ছে, 5000 থেকে 6000 স্টেপ হাঁটুন। অনেকে বলে যে কতক্ষণ হাঁটবো, মানে এরকম কোনো ব্যাপার নেই, আপনি সারাদিনই হাঁটতে পারেন আপনার সময় সুযোগ এবং যদি আপনার শক্তি থাকে। 3টে জিনিস তো থাকতে হবে হাঁটতে গেলে। তাও কত সময় মোটামুটি হাঁটাটা আইডিয়াল বলে আপনার মনে হয়? ব্রিস্ক ওয়াকিং 30 to 40 মিনিটস আ ডে, 5 days a week বলে। হ্যাঁ, 5 দিন, সপ্তাহে 5 দিন কমপক্ষে হাঁটা উচিত। বাকি 2 দিন আপনি রেস্ট নিতে পারেন, অন্য কাজ করতে পারেন। সপ্তাহে 6 দিনও হাঁটা যায়, হাঁটলে কোনো তার সাইড এফেক্ট নেই। সেটা দৌড়চ্ছে না যে জয়েন্টের একটা হাই ইন্টেন্সিটি এরোবিক এক্সারসাইজ করলে জয়েন্টে ইম্প্যাক্টেড হচ্ছে, জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস বেড়ে যাচ্ছে ইত্যাদি। অল্প অল্প হাঁটলে কি হয়েছে, যাদের অস্টিওআর্থ্রাইটিস আছে হাঁটুতে, তারা লো পেসে হাঁটবে, তারা ব্রিস্ক ওয়াক করলো না, কিন্তু হাঁটলো, কিছু তো হবে। মানে এনি মুভমেন্ট অফ দ্য বডি ইজ এক্সারসাইজ, জানেন তো? আমি যদি হাত যদি এরকম করি, এটা এক্সারসাইজ, বা এরকম করছি, এটাও এক্সারসাইজ হচ্ছে। কিন্তু ফলে আপনি যদি অল্প পেসে হাঁটেন, তো আপনার কেন এক্সারসাইজ হবেন না? ঠিকই। হাঁটলে তার কোনো সাইড এফেক্ট থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না, কিন্তু কারো মনে করি অ্যাডভান্স কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের অসুখ আছে, তাকে ব্রিস্ক ওয়াক করতে বললে তাতে হার্ট ফেলিওর হবে।
তার অ্যানজাইনা হবে, বুকে ব্যথা হবে, তাকে আমি বলবো না। কিন্তু যে নর্মাল ফিট অ্যান্ড ফাইন আছে, খালি বার্গার পিৎজা খেয়ে শরীরে ওজন বাড়াচ্ছে আর বসে থাকছে আর বলছে আমার কেন ওজন বেড়ে যাচ্ছে আমি জানি না, বা 3 বেলা ভাত খাচ্ছেন পেট ভরে, ভাত খাওয়াটা খারাপ না, কিন্তু আপনি অ্যাক্টিভিটি না করে একদম থালা ভর্তি করে সেরকম উঁচু ঢিবির মতো করে বানিয়ে ভাত খাচ্ছেন, সেটা তো উচিত নয়। ঠিকই। ক্যালোরি ইনটেক এবং এক্সপেন্ডিচার সেটা তো ঠিকঠাক হতে হবে। আপনি যতটা খাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে তো খরচা করতে হবে। আপনি এটা মানে এরকম, এটা মানে এটা মানে ওই ব্যাংক অ্যাকাউন্ট না যে আপনি যত টাকা জমাচ্ছেন তত ভালো, না, তা কিন্তু নয়। মানে না। আপনি ক্যালোরি জমিয়ে ফেলা মানে হচ্ছে কিন্তু সেটা আপনার শরীরের জন্য ভালো নয়। এক্স্যাক্টলি। আপনি যতটা খরচ করতে পারবেন ততটাই আপনি ঢোকান। ঢোকান। হ্যাঁ, আর যদি কোনোদিন বেশি শরীরে খাবার ঢুকে যায়, বেশি খরচা করে ফেলতে হবে, সেদিন একটু বেশি এক্সারসাইজ করে ফেলতে হবে, বা আপনার পরের মিলটা স্কিপ করতে হতে পারে, বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে হতে পারে। মানে আমাকে খরচা করে ফেলতে হবে, মোটা হয়ে যাবেন না হলে। এবার মোটা হয়ে গেলে শরীরের ওজন মানে মোটা হয়ে যাওয়া ব্যাপারটা খুব ক্রুড টার্ম, মানে খুব সম্মানজনক শব্দ নয়। আমি বলতে চাইছি যদি শরীরে ওজন বেড়ে যায়, শরীরে ওজন যদি বেড়ে যায় তাহলে তো কিন্তু ক্ষতি আলটিমেটলি। মানে আপনি হয়তো এখন কোনো অসুখে ভুগছেন না, কিন্তু গ্র্যাজুয়ালি আপনার শরীরের মধ্যে অসুখ ঢুকবে সময়ের সাথে সাথে। আর ওজন বাড়লে অসুখ যেমন ঢুকবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কমবে, মানে আপনার রিকভারি টাইমও অনেক বেশি এবং লাগবে, ভোগান্তি অনেক বাড়বে। আর সবচেয়ে ওজন বাড়লে গন্ডগোলের জিনিস তো আমাদের ব্রেন ফগিং, ব্রেন কাজ করে না, ফোকাস করার ক্ষমতা কমে যায়, ল্যাক অফ কনসেন্ট্রেশন, মেমোরি লস, কোনো একটা কাজের প্রতি তার দায়বদ্ধতা সেটা কমে যাওয়া, মানে অ্যাডহারেন্স বলছি। যারা কোর্সে ঢুকলো ছেড়ে চলে আসবে, কমপ্লিট করলো না, বা ভালো লাগছে না কোনো একটা কাজে ঢুকছে, সেটা তো খারাপ, সেটা সমাজের জন্য খারাপ এবং পরিবারের জন্য খারাপ। আচ্ছা, এবার যেটা আমি জানতে চাইবো যে এই হাঁটাটা দিনের কোন সময় হাঁটলে সব থেকে ভালো? এই প্রশ্নটা আমাকে অনেক পেশেন্টরা করেন যে ডাক্তারবাবু কোন সময় হাঁটলে সবচেয়ে ভালো। যারা এই প্রশ্নগুলো করেন, এই প্রশ্নটা আমি দেখি তারা হাঁটেন না, তারা জানেন না আসলে যে হাঁটতে কখন হবে। এই হাঁটার কোনো নির্দিষ্ট সময় হয় না, আচ্ছা, হাঁটার কোনো নির্দিষ্ট পরিবেশেরও দরকার নেই, হাঁটার জন্য কোনো তিথি গ্রহ নক্ষত্র দেখারও কোনো প্রয়োজন নেই। আপনি যখন টাইম পাবেন তখনই হাঁটতে পারবেন, সেটা সকালে হতে পারে, দুপুরে হতে পারে, বিকেলে, সন্ধ্যা অথবা রাত্রিবেলা, যে কোনো টাইমে। কিন্তু সেটা রেগুলার একটা অভ্যেসে পরিণত করতে হবে। আপনি যদি 3 দিন হাঁটতে যান তারপরে একটা অভ্যেস তৈরি হবে না, কিন্তু হাঁটার অভ্যেসটা তৈরি হয় অন্তত 3 মাস পরে। 3 মাস যদি আপনি রেগুলার ওয়াক করেন তবে আপনার অভ্যেস তৈরি হবে, তবে আপনি ওটা থেকে বেরোতে আর চাইবেন না, ওটা আপনার রুটিনে ঢুকে যাবে। আপনি 3 দিন খুব হাঁটলেন এবং লোককে বলে বেড়াচ্ছেন আমি সকালকার মর্নিং ওয়াক করছি, বেশি দিন আপনি টিকতে পারবেন না, ড্রপ আউট করবেন। এই ড্রপ আউট জিনিসটা, ল্যাক অফ মোটিভেশন, এটা খুব খারাপ। আপনি যেটা করতে হবে, যেটা করা উচিত বলে আপনার মনে হয়, এবং আমাদের ভিডিও শুনে আপনাদের কাছে যে বার্তাটা আমরা দিতে চাই, ওই ডিসিপ্লিন আর রেগুলারিটি আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলতে থাকি, সেটা খুব দরকার। যে ডিসিপ্লিন আর রেগুলারিটি যাই করুন, আপনি 10 মিনিট হাঁটুন, কিন্তু রোজ হাঁটুন। 10 মিনিট হাঁটলে যার বেনিফিট পাওয়া যাবে না খুব বেশি। আমি মানে একটা উদাহরণস্বরূপ বলছি, মানে আপনি একদিন 2 ঘন্টা হেঁটে নিলেন তারপরে একদম ছেড়ে দিলেন, সেটার কোনো বেনিফিট নেই। একদমই তাই। মানে আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, যদি আমি ধরে নিন 1 সপ্তাহ ধরে আমি এক্সারসাইজ করি, তখন বুঝতে পারি যে আমার মুডটা চেঞ্জ হচ্ছে, আমার কাজ করার যে ইচ্ছে সেটা বেড়ে যাচ্ছে, মনোযোগটা বাড়ছে, মানে কনসেন্ট্রেশন লেভেলটাই বেড়ে যাচ্ছে, এবং রাতে ঘুমও ভালো হয়। তো হাঁটা নিয়ে মোটামুটি আমরা জানলাম যে এর কি কি উপকারিতা আছে, কখন হাঁটবে এবং কতক্ষণ হাঁটবে, সবটাই জানলাম মোটামুটি। তো এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে জানান কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, করে রাখুন। আমরা এরকম বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আলোচনা করি, যেগুলো শুনলে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। আর এরপরও যদি আপনার মনে হয় যে কোনো টপিক বা কোনো বিষয়বস্তু নিয়ে আপনারা শুনতে চাইছেন, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের মেল করতে পারেন, অথবা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপরে আরেকটি ভিডিও করার। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।